কাকি আম্মা আমার ডাকছেন? কাকি আম্মা আমারে ডাকছেন? এতক্ষণে খবর কালকে বলে রাখছি যে সকাল সকাল উঠতেই তুই বড় বড় মাছ নিয়ে আসবি বাজার থেকে। সেই খবর তোর আছে? থাকবে কেমনে হ্যাঁ বোন না? কাকিমা আপনি সব কি বলছেন? আমি ওদেরকে পর হিসেবে দেখি? আরে পর কি? তারপর থেকে এই বাড়িতেই মানুষ হয়েছি। কাকা যখন আপনাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এলো, আমিও আপনাকে নিজের মায়ের মতো করে ভালোবেসেছি। আর আপনি আমাকে বলছেন আমি আপনাদেরকে পর ভাবি? আমি যদি আপনাদেরকে পর ছাড়া আমার আপন বলতে কেউ নেই। শোন, তোর এই আবেগ মার্কা কথা আমাকে বলিস না, বাইরে গিয়ে বল। আর তুই যে আমার মেয়েকে কেমন বাজার ঘাট কইরা সব নিয়ে আসতে, আমার সব বোঝা হয়ে গেছে। কাকিমা আমাকে তো কোনো বিষয়ে ডাকা লাগে না, কখন যে চোখটা লেগে গেছে বুঝতে পারিনি। আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে বাজারের লিস্টটা দিন। কোথায়? তুমি তো আমাকে আগে বলনি। তোমার গায়ে এখনো প্রচুর জ্বর, আর এই জ্বর নিয়ে তুমি বাজার করতে যাবে? না না, এটা কি? আমি যাব বাজারে? বাজার কোন জায়গায়? এটা আমি চিনি? আমি কি জীবনে বাজারে গেছি? আমি কিভাবে বাজার? এই বেশি ঢং না কইরা যা, বাজারে যা। বাজারে গিয়া বাজার করে আন। আর পুরো বাড়িটা নোংরা হয়ে আছে। ভাইয়া কি করে এই কথা বলে বলো তো? ও যা বলছে ঠিকই বলছে। অসুস্থ, সামান্য একটু অসুস্থ, জ্বর আসছে, মরে তো আর যায়নি। বাজার যে তোমরা কি আদৌ মানুষ? আমার তো মনে হয় না তোমরা মানুষ। তোমরা মানুষ নামের একটা জালিম। আর জালিম যদি না হতে তাহলে এরকম একটা আমি তো এতটা অসুস্থ না যে বাজারে যেতে পারবো না। কাকিমা ওর কথায় কিছু মনে করবেন না, আপনি যান বাজারের লিস্টটা নিয়ে আসুন। আচ্ছা, এইভাবে আর কতদিন তুমি মুখ বুজে সহ্য করবে বলো তো? আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এই পরিবারের মানুষগুলো আমার আপন মানুষ, আর পরিবারের মানুষ কোথাও না। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। কি হিরো, সারাদিন কই থাকো? তোমার দেখলে আমার ভালো লাগে না। আচ্ছা তোমার কি লজ্জা বলতে কিছু নেই? এত অপমান করি তারপরেও আমার সামনে আসো। আচ্ছা তুমি আমার ভালোবাসা বোঝো না? আচ্ছা আমি কি দেখতে অনেক খারাপ? এই শোনো, তুমি দেখতে কেমন সেটা আমি জানি না, শুধু এটা জানি ভালোবাসা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। শুধু শুধু আমার পেছনে সময় নষ্ট না করে একটা ভালো ঘরের ছেলেকে বিয়ে করে নাও, যাও। আমি তো ভালো ঘরের ছেলে। দাও, ওইদিকে দেরি হয়ে গেলে কাকি আবার বকাঝকা করবে। আমি তোমাকে কতবার বলবো তোমাকে আমার ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। লাগে ওই অথৈকে, তাই না? অথৈকে তো ভালো লাগবেই। অথৈকে বিয়ে করতে পারলে তুমি ওর বাপের সব সম্পত্তির মালিক হইতে পারবা, তাই না? তুমি তো লোভী শব্দটা আমার সামনে উচ্চারণ করবে না, কারণ সৈকত টাকার লোভী না। যদি সৈকত টাকার লোভী হতো তাহলে এই বাড়িতে পড়ে পড়ে। আপা, সব কথাতেই যখন আপনারা রাজি, তাহলে আর দেরি করে লাভ। মাশাআল্লাহ, আপনার মেয়ে খুব সুন্দরী। আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। চাই কি যে বলেন না ভাই সাহেব, হ্যাঁ, আপত্তি থাকবে কেন? এমন হীরার টুকরো ছেলেকে আমি আমার মেয়ের জামাই হিসেবে পাবো। ভালো মনে করবেন সেটাই করেন, আমার কোনো আপত্তি নাই। মা, আমাদের কোনো আপত্তি নেই, আপনাদের সুবিধা। ওই ছেলেটা কে? ওর সাথে তো পরিচয় করে দিলেন না। আঙ্কেল, আমি ওর পরিচয়টা আপনাদের বলতেছি। আমার আব্বা না খুব দয়াবান আসে, আব্বা লালন পালন করে বড় করে, আর এখন ও এই বাড়িতে চাকর হিসাবে আছে। আমাদের বাড়িতে যত কাজ কাম আছে। হ্যাঁ, দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি যা। কি হয়েছে বল? আমি কেন কান্না করছি সেটা তুমি এখনো বুঝতে পারছো না? আচ্ছা, তোমার তুই আমাকে ভালোবাসিস মানে? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিক বলছি। আমি এই কথাগুলো তোমাকে বারবার বোঝা, তাই আজকে আমি সরাসরি তোমাকে বলছি। আর এটা আমি জানি, আজকে যদি আমি কথাগুলো তোমাকে না বলতে পারি, তোমাকে ছাড়া আমি বাঁচতেও পারবো না। অথই, এটা কখনোই সম্ভব না। আর কাকি যদি বিষয়টা জানতে পারে তাহলে আমাকে ওকে বিয়ে করতে পারবো না। আচ্ছা সৈকত, আমার জন্য কি তোমার মনের ভিতরে একটুও ভালোবাসা নেই? পড়ে গেল, তারপর থেকে আমার মনের ভেতরে কি চলছে, আমি কতটা কষ্ট পাচ্ছি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না।
রাষ্ট্রপক্ষ যখন আমাকে দেখতে আসলো আর সেটা দেখে তোমার মনের মধ্যে কোনো পরিবর্তন আসলো না, ঠিক তখনই আমি বুঝতে পেরেছিলাম। সাহস করে উঠতে পারেনি, কারণ কাকির ভয়। কাকি যদি বিষয়টা জানতে পারে তাহলে অনেক বড় সমস্যা হয়েছে। ডক্টর হয়ে গেলে হয়তো এই মনের কথাটা বলতে পারবো, বাট সে আশাটাও তো এখন আর নেই। আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি কেন ওকে কল্পনাও করতে পারি না। তার মধ্যে যদি তোর বোন এসে বাধা দেয় তাহলে কি কাজ করা সম্ভব? মানে আমি কিছুই বুঝতে পারলাম না। বুঝবি না, শোন। আসুক, আজ আসুক, এর একটা বিহিত আমাকে করতে। ওরে জিজ্ঞেস করে কোনো লাভ নাই। যা কিছু জিজ্ঞাসা করার এই হারামজাদার জিজ্ঞেস করো। ওই তো এতদিন আমাগো রাস্তার মধ্যে দিনে দুপুরে এতিমের বাচ্চার লগে বুকে জড়ায় নিয়ে প্রেম আলাপ করে। এইসব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এই এতিমের বাচ্চা আমার সহজ সরল গুন্ডারে প্রেমের ফাঁদে তোমারে বুঝাইয়া বলছি যে এই এতিমের বাচ্চার এই বাড়ির থেকে বের করে দাও। তুমি আমার কথা শুনো না, তুমি আমার কথা শুনবো। বাড়ির সম্মানের দিকে সবল দিতে চাইছে। এখন তো বুঝছো ওর উদ্দেশ্য খারাপ আছিল। এখন ওকে জুতা পিটা করে আমার বাড়ি থেকে বের করে দে। আরে ও থাকলে না ওরা সব জানবি। একটা কিছু বোঝায় শোনা রাকিবের সাথে অথৈর বিয়ে পারে, আমি তাকে বোঝাবো। না মিসেস সালমা বেগম, সেটা আর সম্ভব না। সে নিজের চোখে আপনার মেয়ের রং দেখে ফেলেছে, আর না হলে যে আমাদের কত বড় ক্ষতি হয়ে যেত সেটা ভাবতে এক পায়ে রাজি হয়ে গেছিলাম, কিন্তু তুই আবার এত কাছের বন্ধু হয়েও তোর এই নোংরা চরিত্রের বোনকে আমার কাঁধে চাপিয়ে দিবি, এটা তুই চরিত্রহীন কাকে বলছিস? হ্যাঁ, নিজের চরিত্র আগে ঠিক কর। সাধু শাস্তি এসেছিস, তোকে তো পুলিশ খুঁজতেছে। তুই মানুষকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে সমস্ত টাকা পয়সা হাতিয়ে নিস আর বিদেশে পাচার করে দিস, আর ওকে বলছিস তুই চরিত্রহীন। মিসেস সালমা খান, আপনার চাকরকে মুখ সামলিয়ে কথা বলতে বলেন। সে বিনা প্রমাণে আমার ছাড়া তুই কিভাবে আমার মেয়ের জামাইকে, হীরার টুকরো ছেলেকে চরিত্রের উপর দোষ দিচ্ছিস? বাহ কাকি, সম্পদকে নিয়ে যখন কথা বলা হলো তখন আপনার খুব খারাপ লেগেছে, তাই না? আজকে মুখের উপরে কথা না বলে পারলাম না। আপনার প্রমাণ লাগবে তো? এই যে দেখেন লম্পটের কাণ্ড, দেখেন কি, তাই না? এই চরিত্রহীন লম্পট, আগে নিজের চরিত্র ঠিক কর, তারপর আমার ছেলে মেয়েদের চরিত্র নিয়ে কথা বলিস। তোরা বাপ বেটা। আচ্ছা শিপু, তুই জেনে শুনে কেমন করে তুই নিজের বোনের বিয়ে এরকম একটা চরিত্রহীন? তোকে বলেছি না আমি তোকে ভালোবাসি না, পছন্দ করি না। সারা জীবন আমার পায়ের কাছে পড়ে থাকলেও তোকে আমি কোনোদিন ভালোবাসবো না। এই বাড়িতে এসেছিস কি বদনাম করতে? আসলে কাকিমা, শিপুই আমাকে বলেছিল সৈকত আর অথইকে দিয়েছিল আমি যাতে সৈকতের নামে এমন অপবাদ দেই যাতে সৈকত আমাকে বিয়ে করতে বাধ্য হয়। এর জন্যই কাকিমা আমি তো আজকে আমাকে চুপ করতে পারবি না। আমি আজকে সবাইকে সবকিছু বলবো। যাও, যা সবাইরে বলো, চিল্লাই চিল্লাই বলো। কাগজের কথা বইলা তোমার কাছে অনেকগুলো ফাইলের মধ্যে সিগনেচার দিছিলাম। সেগুলো কি ছিল জানো? সেগুলো ছিল তোমার বাড়ি সহ বোকা। তাই নাকি? বোকা আমি না, বোকা হয়েছিস তুই। তোকে আমি সবসময় বলছি যে এই সব সম্পত্তির মালিক হইলো সৈকত। আমি যতই তোমাকে সই দেই না কেন, কোনো কিছুর মালিক তুমি হইতে পারবা না। আমি যেই কারণে ওকে লেখাপড়া শিখাইনি, যেন ও মূর্খ থেকে। হ্যাঁ বাবা, আসলে তোর বাবার এত সম্পত্তি ছিল, আর তোর বাবা মারা যাওয়ার পর আমার না এই সম্পত্তির উপর যাস, এই সম্পত্তির মালিক তুই। যদি তখন আমাদেরকে বাড়ি থেকে বের করে দেস, আমাদের তো তখন রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। দেখছি তোমরা জালিমের চাইতেও যদি বড় কিছু থাকে তাহলে সেগুলো তোমরা। যার মা বাবার এত সয় সম্পত্তি আছে, অন্তত আল্লাহ তাআলা মাফ করবে না। আমি অনেক ভুল করেছি, আমার এই ভুলের কোনো ক্ষমা নাই বাবা। আমারে ক্ষমা না করো, আমি মরেও শান্তি পাবো না বাবা, আমারে ক্ষমা করে দে বাবা। কাকিমা, আপনি তো বানিয়ে রেখেছেন, এই বাড়িতে কাজের লোক বানিয়ে রেখেছেন। আমাকে যদি একটা বার বলতেন যে এই সম্পত্তি এত কিছু হয়েছে। আমি এই সম্পত্তি চাই না, আমি সমস্ত সম্পত্তি আপনাদের নামে লিখে দিব। হয় আমরা বের হব, তুই তোর নিজের বাড়িতেই থাকবে,
তুই কেন ছেড়ে যাবি নিজের বাড়ি? না কাকি, বেলায় বাবা মাকে হারিয়েছি। আপনি আমার সাথে খারাপ আচরণ করলেও ওইটাকেই মায়ের শাসন হিসেবে মেনেছি। এর নামে ভালোবাসাটা দিবে। আপনাদের কোথাও যেতে হবে না। এই জানোয়ার, এই তুই দাঁড়ায় আছিস কেন? মানুষই তো ভুল করে, এখন আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুই আমারে মাফ করে দে ভাই। অথই ওদের তুই একটু বুঝো না, তুই একটু মারে পারবো না। যদি সৈকত তোরে মাফ করে তবেই তুই মাফ পাবি। প্লিজ তুমি ভাইয়াকে অন্তত মাফ করে দাও। ঠিক আছে, পরে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আমরা একসাথে সবাই মিলে এই বাড়িতেই থাকবো।